আমেরিকার এই তেল বাণিজ্য কতটা দরকার, কারণ গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি তেল এখন আছে তাদের আমেরিকাতে। 50 বছর যদি তারা ব্যবহার না, 50 বছরে মাটির নিচে, হ্যাঁ কোনো সমস্যা নেই। বলে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু আলটিমেটলি থামেনি, এখনো থামেনি, মানে যে কোনো মুহূর্তে আবার এটা পরিস্থিতি গরম হতে পারে। কারণ পাকিস্তানের পক্ষে এখন আছে, আমরা জানি চীন আছে, সেক্ষেত্রে আবার ধরেন আমেরিকা যুক্ত হয়ে গেল। প্রতিবেশী দুইটা রাষ্ট্র সবসময় উত্তপ্ত রাখতে পারলে গোটা বিশ্বেরই কিন্তু এক ধরনের বাণিজ্যিক সুবিধা আছে। রাশিয়া বলছে যে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া দামে আমি ভারতের কাছে তেল বিক্রি করছি, মানে কম দামে, যাতে ভারসাম্যটা ঠিক থাকে। আবার আপনাকে এটাও মনে রাখতে হবে ভারতের 40% তেলের চাহিদা মিটায় কিন্তু রাশিয়া। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জব্বার আল নাঈম। নাঈম ভাই, আমাদের এই বিশ্ব সংযোগে দর্শকদের তরফ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ, আর আমাদের এই বিশ্ব সংযোগের দর্শকদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বা অভিনন্দন। ধন্যবাদ। নাঈম ভাই, আমরা আজকে একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। আমি যাকে বলি, আপনি তাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আপনি তাকে ইগনোর করতে পারবেন না। সেই ব্যক্তিটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি একটু শো করতে ভালোবাসেন, শো অফ করতে ভালোবাসেন, একটু পাগলাটায় খ্যাপাটে যাই বলেন, কিন্তু উনি কিন্তু ভালো বিজনেসম্যান। এবং তিনি ভালো করে বুঝে গেছেন দ্বিতীয়বার ক্ষমতায় এসে যে বিশ্বে অশান্তি থাকলে তিনি ব্যবসা করতে পারবেন না। তিনি হচ্ছেন আপনার ট্রাম্প সাম্রাজ্যের কর্ণধর। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তো ব্যবসায়ী মূলত, এবং আপনি লক্ষ্য করেছেন তার ক্যাবিনেটে ম্যাক্সিমাম ব্যবসায়ী। তার মানে বোঝাই যায় যে তার ফোকাসটা বিশ্বে ব্যবসা করার জন্য, মার্কিনীদের প্রাধান্য বিস্তার করার জন্য। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে ভারত পাকিস্তান এই বিষয় নিয়ে জড়িত, তো আপনি জানেন যে 22 তারিখে পেহেলগাম, মানে কাশ্মীর নিয়ন্ত্রিত, ভারতের কাশ্মীর নিয়ন্ত্রিত পেহেলগামে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল। ভারত দাবি করে আসতেছিল পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসে কর্মকাণ্ড করেছে। পরে আপনার 7ই মে অপারেশন সিন্দুর নামে ভারত একটি অপারেশন চালায়, ওখান থেকে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। 4 দিনব্যাপী এই যুদ্ধটা স্থায়ী হয়, কিন্তু সেই যুদ্ধটা থামানোর ক্রেডিট সবসময় নেয় ট্রাম্প। এটা আবার গতকাল তিনি আবার তারপরে, এবার মজার বিষয় হলো তিনি প্রথম 10ই মে যে সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করেছিলেন যে আমি এই যুদ্ধটা বন্ধ করছে, এরপর তিনি 40 বার একই কথা বলেছেন। তার মূল হচ্ছে, আপনি জানেন যে নোবেল। এখন এই ট্রাম্পের গতিবিধি, ভারত পাকিস্তান যুদ্ধ আসলে কি উনি থামিয়েছেন কিনা। আবার ট্রাম্প, আপনার মনে আছে মাসখানেক আগে একটু রাগী হয়েছেন মোদির উপরে, কারণ হচ্ছে তিনি থ্যাঙ্কস দেন নাই তাকে। তিনি বলেছেন আমার সামান্যতম থ্যাঙ্কস পাওনা ছিল মোদির কাছ থেকে, কিন্তু সেটাও সৌজন্য দেখেনি। এই সমগ্র বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ কাজল ভাই। ব্যাপার হলো ধরেন এত বড় একটা যুদ্ধ যেটা আমরা দেখেছি, মানে নিশ্চিতভাবে একটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল, যেটা দুইটা দেশই পারমাণবিক শক্তি। এই ব্যাপারে আপনি যেটা বলেন, ট্রাম্পকে আমরা যেভাবে জানি কিন্তু তাকে ইগনোর করার সুযোগ নেই। শুধু ট্রাম্প কেন, আসলে এই টোটাল ওয়ার্ল্ডের মধ্যে আমেরিকা এক ও অদ্বিতীয়ভাবে মানে বিশ্ব সাম্রাজ্যে এখন তারা আছে। তো তাদেরকে, তাদের শাসককে, তাদের মানে প্রেসিডেন্টকে ইগনোর করা টোটালি বিশ্বের জন্য আসলে খুবই কঠিন। হ্যাঁ, আমরা বিভিন্ন কারণে বিভিন্ন স্বার্থে তাদের জন্য আলোচনা সমালোচনা করতে পারি, কিন্তু বাদ দেওয়ার সুযোগ এখানে খুবই সীমিত। কিন্তু আপনি যেই প্রসঙ্গটা উঠালেন যে মানে ডোনাল্ড ট্রাম্প দিল্লির নরেন্দ্র মোদী থেকে, ভারতের প্রধানমন্ত্রী থেকে একটা থ্যাঙ্কস প্রত্যাশা করেছেন, এটা তো আসলে খুব স্বাভাবিক সৌজন্যতা। এই সৌজন্যতাটা না দেখানো এক ধরনের মানে কৃপণতা, বা তাকে অপছন্দ করে, বা অথবা অন্য কোনো এখানে কূটনীতি থাকতে পারে, অন্য কোনো ডিপ্লোমেসি এখানে থাকতে পারে। কারণ হচ্ছে ভারত কিন্তু আজ পর্যন্ত স্বীকার করেনি যে এই যুদ্ধটা ট্রাম্প থামিয়েছে। ভারত বলে যে ভারতই এটা থামিয়েছে, ভারত ক্রেডিটটা নাই আর কি। যদিও এখানে কৌশলগত অন্য একটা কারণ আছে, যে কারণে ধরেন ভারতের কয়েকটা বিমান ভূপাতিত করে ফেললো পাকিস্তান, এবং সেখানে চীনের সরাসরি ইনভলভমেন্ট পাকিস্তানের পক্ষে। ফলে ভারত এখানে একটা কারণ আছে। আবার এট এ টাইমে ডোনাল্ড ট্রাম্প তখন সরাসরি মানে মধ্যস্থতা করলেন, এবং যুদ্ধ, আমরা কিন্তু দেখেন এই যে যুদ্ধ থেমে গেছে সেটার কিন্তু ঘোষণা আসছে কিন্তু ওয়াশিংটন থেকে, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে টুইট করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, এবং টুইট করার পর কিন্তু যুদ্ধ থেমে গেছে অলরেডি। তার মানে এটা তো বিষয়টা তো পরিষ্কার যে এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা কন্ট্রিবিউশন ছিল, সেখানে সে থ্যাঙ্কস পেতেই পারে।
এই ক্ষেত্রে ধরুন পাকিস্তান আমি মনে করি একটু অ্যাডভান্স, advance। যাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সে ধন্যবাদ জানালেন, শুধু ধন্যবাদই জানিয়ে সেখানে থামেন না, সে পরপর দুবার ওই আমেরিকা সফরে গিয়েছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা মধ্যাহ্নভোজেও ছিলেন উনি। এটা কিন্তু সাধারণত হয় না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়, কিন্তু এই প্রথম ফিল্ড মার্শাল, এখন তো আসিম মুনির ফিল্ড মার্শালকে দাওয়াত দিলেন। এবং পাকিস্তান কূটনীতিভাবে আগে গেল কিভাবে, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, এটা আসিম মুনির বলে, আসিম মুনির বলে ফেললেন। মানে ভাইবটা ধরে ফেলছে পাকিস্তান একটু, পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি যাওয়ার জন্য। হ্যাঁ, না এখন দেখেন তার বলে কি করলো ওরা, যে পাকিস্তানের বিশাল তৈল ভান্ডার নিয়ে উত্তোলন নিয়ে এটা নিয়ে একটা চুক্তি অলরেডি হয়ে গেছে। শুধু সেটা না, এখন যে পাকিস্তানের যে বিরল একটা, আমরা জানি পাকিস্তান অনেক অনেক খনিজ মানে সম্পদ আছে, ওদের খনিজ সোর্স তো আছে, সেগুলো ওরা বিভিন্ন কারণে উত্তোলন করতে পারে না, সেখানে ওদের আর্থিক মানে টেকনোলজি, আর্থিকের সীমিত আছে, কিংবা ওদের নিজেদের মধ্যে একটা দলীয় দ্বন্দ্ব কোন্দল ইত্যাদি কারণে। এখন যেমন অনেকে বলতেছে ওদের তেল নিয়ে মূলত ওদের চুক্তি বা বাণিজ্য বা কন্ট্রাক্ট হবে মূলত। আসলে ধরেন আমেরিকার এই তেল বাণিজ্য কতটা দরকার, কারণ গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেশি তেল এখন আছে তাদের আমেরিকাতে। 50 বছর যদি তারা ব্যবহার না, 50 বছরে মাটির নিচে, হ্যাঁ কোনো সমস্যা নেই। তো সেখানে ওদের নজর কিন্তু ওই বিরল খনিজ সম্পদের দিকে। এখন দেখেন এট এ টাইমে কিন্তু ওই যে আসিম মুনির কিন্তু আরেকটা কথাও বলছেন সেনাপ্রধান, যে আমরা শীঘ্রই আমাদের এই আর্থিক ঋণ সংকট কাটিয়ে উঠবো এবং বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর কাতারে আমরা চলে যাব। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে আভাস পেয়েছেন উনি, নিশ্চয়ই আভাস পেয়েছেন। ফলে এখানে আপনি দেখেন এই যে রুবিও বারবার বলতেছে যে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আবার যে কোনো মুহূর্তে উত্তপ্ত হতে পারে। এর কারণ কিন্তু আপনি যদি ওই রেশিওটা যদি আপনার টেনে টেনে নিয়ে আসি, ফলে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু আলটিমেটলি থামেনি, এখনো থামেনি, মানে যে কোনো মুহূর্তে আবার এটা পরিস্থিতি গরম হতে পারে। কারণ পাকিস্তানের পক্ষে এখন আছে, আমরা জানি চীন আছে, সেক্ষেত্রে আবার ধরেন আমেরিকা যুক্ত হয়ে গেল, তার মানে ওয়ার্ল্ডের দুইটা পরাশক্তি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেল। এখানে শুধু ভারতের পিছনে আপনি যদি দেখেন তাহলে রাশিয়া, হ্যাঁ এখন না, রাশিয়া তো ধরেন বরাবরই সাইড ক্যারেক্টার হিসেবে থাকে, আর রাশিয়া তো নিজেই বড় একটা যুদ্ধের সাথে এখনো জড়িত। ফলে রাশিয়ার পক্ষে যে এখানে এসে এই এবং সবগুলোই ধরেন পারমাণবিক সমৃদ্ধ রাষ্ট্র, এখানে মানে ভ্লাদিমির পুতিন কতটা মানে কতটা কিভাবে মানে আসতে পারে, সেই ভূমিকাটা নিয়ে যদিও প্রশ্ন থাকবে নিশ্চিতভাবে। ট্রাম্প ভারত পাকিস্তান আপনার যুদ্ধ থামানোর ক্রেডিটটা নেয়নি, উনি বলছেন যে উনি খুব সুন্দর কথা বলছেন, জানি না এটা কতটুকু সত্যি, তার কাছে সবসময় প্রাধান্য পায় প্রাণ বাঁচানো, যুদ্ধকে তিনি কখনোই সমর্থন করেন না। এবং তিনি বলেন যে আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া, ইরান, ইসরায়েল, রুয়ান্ডা, কঙ্গো, সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার মধ্যকার সংঘাত তিনি প্রশমিত করেছেন। তার মানে গ্লোবালি উনি একজন পিসমেকার হিসাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। এখন আপনি যেটা মার্ক রুবিও বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন, উনি কিন্তু একটা কথা বলেছেন যে উত্তেজনা থামেনি ভারত পাকিস্তান, আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং নজরদারি করছি। আর তিনি এটাও বলেছেন যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। তার মানে ইনফরমেশন তাদের কাছেও আছে। এবং ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে অপারেশন সিন্দুর বন্ধ করা হয়নি, স্থগিত করা হয়েছে। তার মানে একটা দীর্ঘমেয়াদী, এবং গতকাল একটা রিপোর্ট পড়লাম আপনার, রিপোর্টে এই বছরের শেষে আবার ভারত পাকিস্তানের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। ইতিমধ্যে ভারত মোদি তাদের ইন্ডিপেন্ডেন্ট ডে 15 আগস্ট গেল, 16 আগস্ট হচ্ছে আপনার পাকিস্তানের। যে যার দেশে যখন রাষ্ট্রপ্রধানরা বক্তৃতা আমি শুনছিলাম, আপনার সামরিক সক্ষমতার উপর জোর দিছে। এগুলো তো আসলে অনেক কিছু ইঙ্গিত। এটা তো ধরেন মানে এখন পাকিস্তান, আমি যেটা বললাম ধরেন ও বললো ওদের বিরল ও খনিজ সম্পদ আছে, এটা কিন্তু এখন কিন্তু পাকিস্তান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবেই, মানে যেই কোনো উপায়ে যেই কোনো ভাবেই হোক, সেটা প্রয়োজনে আমেরিকার সঙ্গে ওরা মানে যাবে, রাশিয়ার সঙ্গে যাবে, প্রয়োজন ওরা চীনের সঙ্গে তো আছে, বা অন্যান্য ইরান বা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যাবে, কারণ তারাও এখন অস্ত্র, অর্থ এবং সামরিক শক্তিতে ওদের শক্তি লাগবে, প্রয়োজন। ফলে এই কারণে ওরা করবেই। এখন আপনি যেটা বললেন যে এই বছরের শেষ দিকে মানে ওরা আরেকটা যুদ্ধের দিকে যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই প্রতিবেশী দুইটা রাষ্ট্র সবসময় উত্তপ্ত রাখতে পারলে গোটা বিশ্বেরই কিন্তু এক ধরনের বাণিজ্যিক সুবিধা আছে।
বাণিজ্যিক সুবিধা আছে, যেমন আপনি এই যে বিরল খনিজের কথা বললো, যেটা হইলে এটা ধরেন পারমাণবিক অস্ত্রে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য মানে খুবই 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 ইম্পর্টেন্ট একটা এই যে খনিজ, যেটা ধরেন আমেরিকা যদি নিতে পারে, ওরা বাণিজ্যিকভাবে এবং পারমাণবিকভাবে ওরা আরো বেশি সমৃদ্ধ হয়ে যাবে এবং হয়তো আলটিমেটলি পাকিস্তান হয়ে যাবে। কারণ হচ্ছে পাকিস্তানকে তো নগদ অর্থ দিয়ে সম্পদ কিন্তু নিয়ে চলে যাবে। হ্যাঁ, নিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। আপনার কাছে টেকনোলজি নাই, আপনার কাছে অর্থ নাই, কিন্তু আপনার জিনিসের দেশের জিনিস মূল্যবান জিনিস আমি আমার টেকনোলজি আমার টাকা খরচ করে নিয়ে যাব। কিন্তু এখন একটা জিনিস ব্যাপার হলো কি, এই মুহূর্তে ভারত তাদের মাথাও গরম আলটিমেটলি, কারণ দেখেন আমেরিকা ওদের হ্যাঁ 25% যেটা অতিরিক্ত ওদের শুল্ক এখনো কিন্তু আছে, 50%-এর মতো হয়ে গেল। তো এই ক্ষেত্রে ধরেন এদিকে ওরা কোনো ধরনের স্পেস পাচ্ছে না। আবার ধরেন ওরা রাশিয়া থেকে তেল কিনা আলটিমেটলি মোটামুটি বন্ধ, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই দিন ঘোষণা দিয়ে পুতিনের সঙ্গে আলোচনা কিছুটা কমিয়েছে। এই প্রসঙ্গে নাইম ভাই আমি আসছিলাম আপনার কাছে, আপনি যেহেতু কথা উঠে ফেলছেন কথাটা শুরু করে ফেলি আমি। আপনি জানেন যে মার্কিন প্রতিনিধি দলের 25 থেকে 29 আগস্ট ভারতে ভিজিট করার কথা ছিল, কিন্তু সেটা তারা বাতিল করেছে। বাতিল করার কারণ হচ্ছে আপনার দেখেন এখানে আবার আমেরিকার আপনি জিনিসটা দেখেন, ভারতকে কেন শুল্ক বৃদ্ধি করা হয়েছে। প্রথম কারণ বলা হয়েছে যে তারা রাশিয়া থেকে তেল ক্রয় করে। ভারত বলছে যে আমাদের রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি আছে, এই সময় যদি আমি চুক্তি থেকে বের হয়ে আসি তাহলে আমাকে বেশ বড় অঙ্কের একটা ক্ষতিপূরণ দিতে হবে, যেটা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না। দ্বিতীয়ত রাশিয়া বলছে যে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া দামে আমি ভারতের কাছে তেল বিক্রি করছি, মানে কম দামে, যাতে ভারসাম্যটা ঠিক থাকে। আবার আপনাকে এটাও মনে রাখতে হবে ভারতের 40% তেলের চাহিদা মিটায় কিন্তু রাশিয়া। এবং রাশিয়াটা তেল কিভাবে বিক্রি করে, ডার্ক ফিল্ড থেকে বিক্রি করে, মানে বৈধ উপায় না। কেন আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 15,000, ইউরোপীয় ইউনিয়নে আরো 1,000 নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে আছে। এই জন্য আপনার স্বাভাবিক চ্যানেলে তো তেল বিক্রি করতে পারেন। আপনি ইরানের কাছে চীনের কাছে তেল বিক্রি করেন, ভারতের কাছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু রাশিয়ার তেল যায়। তা আমি যে প্রসঙ্গটায় যাচ্ছিলাম, দেখেন এই যে রাশিয়ার থেকে তেল ক্রয় করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 50% আপনার ট্যারিফ বসালো ভারতের উপরে। খ্যাপা, ভারত খ্যাপা। এই রাশিয়া থেকে চীনও কিন্তু কিনে, কিন্তু চীনকে আরো 90 দিনের সময় দিল এখানে। তৃতীয়ত হচ্ছে আপনার দ্বন্দ্বটা রাশিয়ার সাথে দেখা যাচ্ছে এখানে স্পষ্ট। কিন্তু আপনি কি করলেন, শুক্রবার 3 ঘন্টা বৈঠক করলেন পুতিনের সাথে ইউক্রেন বিষয়ে। তার মানে এখানে পুতিন হচ্ছে আরেকটা পাওয়ারফুল ক্যারেক্টার, তাকে আপনি ইগনোর করতে পারবেন সম্ভব না। কারণ আপনার মনে রাখতে হবে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমকক্ষ ছিল। পরে স্টার ওয়ার নামে 1967 সাল থেকে রিগানের সাথে গর্বাচেভ যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করে, এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেমে গেছিল, কিন্তু এরা তাদের অর্থনীতি ভঙ্গুর করে অস্ত্র বানাচ্ছিল। এই কারণে 41টা প্রদেশে ভাগ হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন। সেই সময় আপনার মনে আছে কেজিবি প্রধান ছিলেন কে, ভ্লাদিমির পুতিন। তিনি আপনার সোভিয়েত ইউনিয়নের সেই শক্তিশালী দিকটাও দেখছেন, পতনও দেখছেন, এবং গত 15 বছরে সেই সোভিয়েত ইউনিয়নের জায়গায় ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং অনেকটাই সফল হয়েছেন। তা আমি যে প্রসঙ্গে বলছিলাম যে মার্কিন প্রতিনিধি দল বাতিল করেছে সফর, এবং এই দুই দেশের মধ্যে যে আপনার ট্যারিফ নিয়ে উত্তেজনা রয়েছে, এখন এই জিনিসটা আবার প্রশমিত হতে পারে সামনের মাসে। এটা ভাই দেখুন, আপনি ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একটা মানে প্রতিবেদন ওদের ব্রিফ দিছে, যেটা যে আমেরিকা যে আমাদেরকে রাশিয়ার সঙ্গে এই মানে লেনদেনটা বন্ধ করার জন্য বিভিন্নভাবে ওরা কৌশলগতভাবে বিভিন্নভাবে ওরা অ্যাপ্রোচ করছে বা বলছে, ওদের চুক্তি কি বন্ধ আছে, ওদের বাণিজ্য কি ট্রেড কি বন্ধ আছে, শুধু আমেরিকার সঙ্গে না, এমনকি ইউরোপের সঙ্গে বাণিজ্য বন্ধ, রাশিয়ার বন্ধ নেই। তাহলে সেটা আমাদেরকে বলছে কেন? এই সত্য তো ধরেন ইগনোর করার সুযোগ নেই। এখন ভারতের ধরেন বিশাল জনসংখ্যার একটা দেশ, তো ভারতের তো এটা লাগবেও, তেলটা লাগবেও। এবং আপনি মোদি সরকারের সমালোচনা আছে, কিন্তু একদিক থেকে বলবো মোদি কিন্তু একদিক দিয়ে সফল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল ভারতের তো বিশাল আপনার কৃষি আর দুগ্ধ খাত বিশাল বড়, এটা ওপেন করে দিতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানে এরা তো দুইটা শর্ত দিয়েছে, এক হইলো ধরেন রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না,
দ্বিতীয়ত হইলো ওদের দুগ্ধজাত এবং কৃষি, মানে এই দুইটা এখানে মোদি যেটা করছে, এমনি তো কৃষকদের সাথে এই সরকারের মানে বিজেপি সরকারের সম্পর্কটা ভালো না, কিন্তু সে কৃষকের পক্ষে হয়ে বলছে, বলে না কোনোভাবে আমার কৃষককে ঠকিয়ে আমি বাইরে থেকে এই ইনভেস্টমেন্ট আনবো না, বাইরের প্রোডাক্ট আমি আনবো না। তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে এই দূরত্বটা বাড়ছে। কিন্তু আবার পজিটিভ দিক যদি ভারতের দেখেন, আগামী মাসে সম্ভবত আপনার জাতিসংঘে একটা সম্মেলন আছে, সেখানে মোদি যাওয়ার কথা আছে এবং 29 তারিখে ওটা শেষ হবে এবং শেষ হওয়ার পরে আনঅফিসিয়ালি একটা মিটিং হওয়ার কথা আছে ট্রাম্পের সাথে। আর যেহেতু আপনার মুক্ত বাজার অর্থনীতি, আপনি একটা দেশের সাথে একটা দেশের বৈরিতা খুব বেশি দিনে থাকে না, কথাবার্তা তো পর্দার আড়ালে হয়, যেগুলো অনেক সময় নিউজে আসে না। এখন ধরেন এই যে ধরেন 50% শুল্ক, এটার জন্য ধরেন ভারত তো বিভিন্নভাবে চেষ্টা করছে, ওদের লবিং নিয়োগ দেওয়া হয়েছে, ওরা বিভিন্নভাবে ওদের মানে দিল্লি থেকে ওরা বিভিন্নভাবে আপনার চেষ্টা করছে। এটা তো আসলে এটা দেখবেন একটা কমে আসবে কিছু। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, তারপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের নরেন্দ্র মোদী, পাকিস্তানে আছে মুনির, এসব নিয়ে আজকে কথা বললাম, কারণ এই ক্যারেক্টারগুলো বিশ্ব নিয়ন্ত্রণ করে যেভাবে হোক, যেভাবে তার মধ্যে ট্রাম্প উল্লেখযোগ্য। ট্রাম্পের ব্যাপারটাও যে বারবার বলা হয়, যেটা আপনি তাকে হেট করতে পারেন, সমালোচনা করতে পারেন, বাট ইউ কান্ট ইগনোর হিম, তাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। উনি আপনি আপনার ঘরে যদি শান্তি রাখেন, ওনার কিছু করার নেই, কিন্তু আপনি অশান্তিতে আসলে উনি ঢুকবেনই, ওনার নিজের স্বার্থে হোক বা দেখানোর জন্যই হোক। তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখছেন, দেশের বাইরে থেকে দেখছেন, ভারত থেকে দেখছেন, কলকাতা থেকে দেখছেন, সৌদি আরব থেকে দেখছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন। আপনাদের আমাদের সঙ্গে আছে বলে আমরা খুশি। আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করার জন্য। আমরা এখানে যে আলাপ আলোচনা করি, বিশ্লেষণটা করি, এইগুলোর তথ্য কিন্তু আমরা ইন্টারনেট থেকে ঘেটে স্বনামধন্য যে নিউজ এজেন্সিগুলো আছে বা টেলিভিশন চ্যানেলগুলো আছে, CNN বলেন, আল জাজিরা বলেন, ABC আছে, আরও বড় বড় যে নিউজ মিডিয়াগুলো আছে, সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি। এখানে তথ্য বিকৃতির কোনো সুযোগ নেই। আমরা সবসময় আপনাদেরকে প্রায়োরিটি দিয়েই এই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে চাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই বলে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।